দুর্নীতি মামলায় এবার অনিল আম্বানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ এনসিএর। জানা গেছে যে সাতটি সংস্থার নথিপত্রে খুশি নয় কর্পোরেট অ্যাফেয়ার্স এবং এফএসআইও কে তদন্তের নির্দেশ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর। কি রয়েছে তাতে জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, ইডির তদন্তের পর আরো বিপাকে এবার রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার তোমার হচ্ছে অনিল আম্বানি। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই রিলায়েন্স গোষ্ঠী অনিল আম্বানির 7টি সংস্থার বিরুদ্ধে সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। দেখো, মানে সম্প্রতি ইডি কিন্তু বেশ কয়েকটি সম্পত্তি, মানে প্রায় 7টি সম্পত্তি, মানে দেশের 7 জায়গা থেকে সম্পত্তি ইডি তার মামলাতে অ্যাটাচমেন্ট করেছে। অর্থাৎ প্রায় প্রথম দিনই 3,500 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। কিন্তু আজকের দিনে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু, যদিও এটা সূত্রের খবর, 7,500 কোটি টাকা ইতিমধ্যেই টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। আর ইডি ইতিমধ্যেই তোমার হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর কাছে চিঠি দিয়েছে যে অনিল আম্বানির যে সংস্থা, সেই সংস্থাগুলি কিভাবে তারা অনুমতি পেয়েছিল এবং তাদের কি মানে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এ তারা কি ধরনের বাণিজ্যের প্রতিশ্রুতি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কে জানিয়েছিল। তারপরে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কিন্তু নড়ে চড়ে বসে এবং তারা ইতিমধ্যেই নথি যাচাই করেছে। যেই নথি যাচাইয়ের পরে অনিল আম্বানির সংস্থাকে ফ্রড বলে কিন্তু আখ্যা দিয়েছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। আর মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর নিজস্ব যে তদন্তকারী সংস্থা, তার নাম হচ্ছে এফআইএসও। এই এফআইএসও হচ্ছে কর্পোরেট অ্যাফেয়ার্স সংক্রান্ত যে দুর্নীতিগুলি, সেই দুর্নীতিগুলি তারা ডিপার্টমেন্টাল অনুযায়ী তারা তদন্ত করার পর মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সকে তারা রিপোর্ট দেয়। তারপর প্রয়োজনে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স হয় সেবি, না হলে ইডি, না হলে সেবিকেও তারা তোমার হচ্ছে তদন্তের আর্জি জানাতে পারে। না হলে তাদেরও কিন্তু মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এরও কিন্তু এফআইআর করার কিন্তু একটা কিন্তু রয়েছে, সংবিধান অনুযায়ী তাদেরও ক্ষমতা রয়েছে। তবে এফআইএসও ইতিমধ্যেই তোমার হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর যে অ্যাটাচমেন্টের নথি, সেই নথি ঘেটে রিলায়েন্স অনিল আম্বানির যে 7টি সংস্থা, সেই 7টি সংস্থার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ এনেছে। এবং বাজার থেকে টাকা তোলার ক্ষেত্রে এবং ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ইয়েস ব্যাংক সহ বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে যে তারা লোন গ্রহণ করেছিল, সেই লোনের যে কাগজপত্র, সেটা পুরোটাই জালিয়াতি করা হয়েছে এবং মিথ্যে তথ্য দিয়ে এবং সেই সমস্ত ব্যাংকের আধিকারিকদের ঘুষ দিয়ে তারা এই সমস্ত লোনগুলি পাশ করিয়ে নেয়। যার ফলে কিন্তু এফআইএসও আলাদা কিন্তু একটা প্যারালালি তদন্ত শুরু করেছে। যেই তদন্তে কিন্তু যে কোনো দিন তারাও কিন্তু প্যারালালি যদি এফআইআর করে আবার অনিল আম্বানির বিরুদ্ধে তদন্ত করে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এখন একদিকে ইডি, একদিকে সিবিআই এবং একদিকে সেবি, আর আজকে যুক্ত হলো মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এবং এফআইএসও। এই যে সংস্থাগুলি, সেই সংস্থাগুলি তদন্তের যে শিকল ক্রমশই কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়াচ্ছেন রিলায়েন্স গোষ্ঠীর অন্যতম কর্ণধার অনিল আম্বানি। যদিও অনিল আম্বানির পাসপোর্ট কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে সে কিন্তু ইডির অনুমতি ছাড়া কখনোই বিদেশে যেতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে ইডি, সেবি এবং তোমার হচ্ছে অবশ্যই এই ক্ষেত্রে সিবিআই, কেন অনিল আম্বানি, যেখানে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স তার যে নিজস্ব তোমার তদন্তে ব্যাংক ফ্রড করেছে এবং তোমার হচ্ছে তদন্তে সে যে নথিপত্রে জালিয়াতি করেছে, সেটা কিন্তু আজকে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর নোটেই প্রমাণিত। তাহলে কেন ইডি তাকে নিজেদের হেফাজতে নিয়ে এখনো পর্যন্ত জেরা করছে না, সেই বিষয়টা নিয়ে কিন্তু ইডির উপর অলরেডি চাপ বাড়তে শুরু করেছে। এবং সেই সঙ্গে ইডি কি দেশের বৃহৎ যে শিল্পপতিরা রয়েছে, তারা কি ভারতের আইনের বাইরে থাকবে, এই প্রশ্ন কিন্তু ইডির উপর কিন্তু উঠতে শুরু করেছে। এখন দেখার, যেহেতু সামনের সপ্তাহে এই রিলায়েন্স গোষ্ঠীর মামলাটা ফের আদালতে উঠবে, সেহেতু বম্বে হাইকোর্টে যে মামলা চলছে, সেই মামলাতে তোমার হচ্ছে ইডির যারা আইনজীবী, তারা অনিল আম্বানিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কিনা,
সেটাই এখন হচ্ছে মানে লাখ টাকার প্রশ্ন, এবং তার দিকেই কিন্তু দেশের এক বৃহত্তর বণিক সংগঠনগুলি সেই দিকেই তাকিয়ে, যে আগামী সপ্তাহে যে মামলা বম্বে হাইকোর্টে উঠছে সেই মামলার যে তদন্তের অগ্রগতির জন্য অনিল আম্বানিকে শেষ পর্যন্ত নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কিনা। অবশ্যই তাই, ধন্যবাদ। অর্থাৎ রিলায়েন্সের এই ঋণ খেলাপি নিয়ে চলতি বছরের শুরু থেকে তৎপর ছিল ইডি। অগস্ট মাসে অনিল আম্বানিকে এই মামলায় জিজ্ঞাসাবাদও করা হয় এবং তার আগে জুলাই মাসের 24 তারিখে তার সংস্থার কর্মকর্তা সহ প্রায় 25 জনের বাড়িতেও ইডির তল্লাশি অভিযান কিন্তু জারি ছিল। তবে পুনরায় ইডির তল্লাশি এবং ইডির এই হস্তক্ষেপের পর আবারও যে শিল্পপতি অনিল আম্বানি একটা চাপের মুখে পড়েছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।